সূর্যি মামা পশ্চিম আকাশে ঢলে পড়লেও আকাশ তখনও পুরোপুরি অন্ধকারে ছেয়ে যায়নি। আকাশের ওপর দিয়ে কত জানা অজানা পাখির দল ডানা ঝাপটে দিন শেষে ফিরে যাচ্ছে তাদের বাসায়। ভেসে আসছে তাদের কলতান, নৌকা নিজের গতিতে বেয়ে চলেছে। দুই পাশের বাঁশের ডোঙা জলে ডুবিয়ে মাঝি ভাসিয়ে তুলে নিচ্ছে আবার। এমনই এক শীতের পড়ন্ত বিকেলে নৌকোর এক প্রান্তে বসেছিল অর্জুন। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর অর্জুনের চোখ পড়ল নৌকার অপর প্রান্তে বসে থাকা একটি মেয়ের উপরে। আরে, এটা তো কমলিনী। আমি কি ঠিক দেখছি? ঠিকই তো দেখছি, এটা তো কমলিনী। কিন্তু আমি তো শুনেছিলাম ওর বিয়ে হয়ে গেছে। তাহলে ওর হাতে একটা সময় ওর সঙ্গে কত মুহূর্ত কাটিয়েছি, আজ ভাগ্যের ফিরে এসে। নিজের মনে কথাগুলো বলতে বলতে অর্জুন এক দৃষ্টে কমলিনীর দিকে তাকিয়ে অতীতের স্মৃতিচারণায় মগ্ন হয়ে উঠল। অর্জুন ও কমলিনী একটা সময় যারা ছিল একে অপরের পরিপূরক, একসাথে নিজেদের জীবন অতিবাহিত করার কথা ভেবেছিল। ভাগ্যের পরিহাসে আজ তারা দুই ভিন্ন পথের পথিক। কিন্তু এমন কি হয়েছিল তাদের মধ্যে যাতে অর্জুন ও কমলিনী একে অপরের থেকে আলাদা হয়ে গেল? ভাল লাগে না, কতক্ষণ ধরে বসে আছি, এখনো আসার নাম নেই। কি করছে কে জানে। কি গো, এত জরুরি তলব যে? ওরে বাবা, আমি তো প্রাণ হাতে নিয়ে তোমার কাছে ছুটে এলাম। এই যে এতক্ষণে বুঝি তোমার আসার সময় হলো? তুমি তো জানো আজ প্রায় মাস 6 হলো বাবা বাড়িতে নেই। আমাকে তো একার হাতে বাড়ির সব কাজ করতে হয়। আমি তো নিরুপায়। তারপর ভাইকে নাওয়ানো খাওয়ানো থেকে ঘুম পাড়ানো সব দায়িত্ব তো আমার। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কাছে কি সবার আগে তোমার বাবা আর ভাই? আমার কোনো দাম নেই? এই কথা বলছো কেন তুমি? তো কি কথা বলবো বলো? আমি কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি, আর তুমি... আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে। এবার থেকে দেখা করলে আমি আর দেরি করব না। আর রাগ করো না লক্ষ্মীটি। তুমি তো জানো কমলিনী, আমি তোমাকে কত ভালোবাসি। জানি তো, কিন্তু রামুকে দিয়ে যে বলে পাঠালে ভীষণ দরকারি কথা রয়েছে, তা সেই ভীষণ দরকারি কথাটা কি সেটা বলো তো। এই দেখেছো তো, তোমাকে বকতে গিয়ে আসল কথাটাই বলা হয়নি। একটা ভালো খবর আছে। ভালো খবর? কি ভালো খবর শুনি? বাবা আর মা দুজনেই আমাদের বিয়েতে মত দিয়েছে। ও, তাই বলো? কি ব্যাপার বলো তো কমলিনী, আমাদের বিয়ের কথা শুনে তুমি খুশি হওনি? খুশি কেন হব না বলো? এটাই তো আমি চেয়েছিলাম। আমাদের এত বছরের সম্পর্ক কত ঝড় ঝাপটা পেরিয়ে অবশেষে একটা পরিণতি পাবে। কিন্তু বিয়ের কথা শোনা মাত্রই তোমার মুখ থেকে সেই হাসিটা কেমন যেন এক নিমেষে উবে গেল। না না, সেরকম কিছু না। আমি তোমাকে খুব ভালো করে চিনি কমলিনী, তুমি নিশ্চয়ই কিছু একটা ভাবছো। কি ভাবছো সেটা আমাকে একটু স্পষ্ট করে বলবে? না, আমি ভাবছি যে আমার বিয়ে হয়ে গেলে আমার ভাইটার কি হবে। ওর যে অবস্থা, ও তো... কেন, তোমার বাবা আছেন তো। তুমি তো জানো যে বাবা বেশিরভাগ সময় ঘরে থাকে না। মা মরা ভাইটাকে তো আমি এভাবে ফেলে দিতে পারি না। কি বলতে চাইছো বলো তো তুমি? আমি এটাই বলতে চাইছি যে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার সাথে সাথে তোমাকে আমার ভাইয়ের দায়িত্ব নিতে হবে। দেখো, আমার বাবা মা রয়েছেন, এক্ষেত্রে তাদেরও একটা মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি তাদের মতামত ব্যতীত কোনো সিদ্ধান্ত নিতে পারি না। ও শুধু আমার ভাই নয় অর্জুন, ও আমার ছেলে। মা মারা যাওয়ার পর ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আমি ওর জন্য সব কিছু ত্যাগ করতে পারি। কি কি বলতে চাইছো বলো তো তুমি? কিছু না, যাই হোক, আমার দেরি হচ্ছে, আমাকে যেতে হবে। ভাই একা আছে, এক্ষুনি ঘুম থেকে উঠে পড়ে আমাকে দেখতে না পেয়ে চিৎকার করবে। অর্জুনের কোনো কথায় কর্ণপাত না করে কমলিনী ধীরে ধীরে বাড়ির পথে রওনা হলো। কিরে বাবা, এই সময় তুই মন মরা হয়ে? বাবা মা, তোমরা এ সময় কিছু হয়েছে? কিছু হয়েছে মানে? তুই রাতে এমন মন মরা হয়ে বসে রয়েছিস যে?
ও কিছু হয়নি। দেখ বাবা, আমি তোকে জন্ম দিয়েছি, তোর কোনো কষ্ট হলে আমি সেটা বুঝতে পারবো না? কি হয়েছে বল না বাবা। মা দেখো, আমি তো কমলিনীর ব্যাপারে তোমাদের সবটাই খুলে বলেছি, কিন্তু কিন্তু একটা সমস্যা আছে। আমি তো তোকে আগেই বলেছি বাবা, আমাদের ওসব দেনা পাওনা কিছু লাগবে না, তোর পছন্দই আমাদের পছন্দ। শোনো না, কমলিনীর ইচ্ছে আমাদের বিয়ের পরে ওর ভাই আমাদের সঙ্গেই থাকবে। ও বলেছে যে দুবেলা দুমুঠো খাবার দিলেই হবে নাকি, বাকি সব দায়িত্ব ওর। মানে এটা আবার কেমন কথা? হ্যাঁ গো, তুমি শুনছো তোমার ছেলে কি বলছে? তাই তো দেখছি, কিন্তু কমলিনীর বক্তব্য, যেহেতু ওর বাবা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে, সেই জন্য ওর ভাইকে দেখভাল করার মতন কেউ নেই। সেই জন্য আমাদের বিয়ের পর ওর ভাইকে নিয়ে আমাদের এখানে নিয়ে আসবে। না, এই ব্যাপারে আমার মত নেই। তোর বাবা একদম ঠিক কথা বলেছে। কমলিনীকে আমাদের পছন্দ হয়েছে ঠিকই, তার মানে এটা নয় যে ওই বিকলাঙ্গ ভাইয়ের দায়িত্ব আমরা নেব। সেটাই তো। তবে তবে একদিক থেকে কমলিনীও ঠিক যে এখানে বিয়ে করে এলে ওর ভাইকে কে দেখবে। তো তুই কি বলতে চাইছিস? ওর ভাইয়ের দায়িত্ব আমরা নেব? আমি কিন্তু পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি অর্জুন, তুই কমলিনীকে বিয়ে কর, আমার তাতে কোনো আপত্তি নেই। মেয়েটির রূপ গুণ সবই আছে, কিন্তু কিন্তু কি গো? কি হলো বাবা, চুপ করে গেলে কেন? ওর বাবা একটা তান্ত্রিক। আমি তো গ্রামে কানাঘুষো শুনেছিলাম যে ওর বাবা নাকি কালা জাদু করতে গিয়ে ওই ছেলেকে এমন বিকলাঙ্গ বানিয়েছে। কি সর্বনাশ, কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। দেখ অর্জুন, ওই ছেলেকে তুই যদি এই বাড়িতে এনেছিস, তাহলে এর ফল কিন্তু খুব খারাপ হবে। আরে আমি কি করব বলো তো? একদিক থেকে তোমরা চাপ দিচ্ছ, একদিক থেকে যাই হোক, আমি কমলিনীকে এটা স্পষ্ট করে জানিয়েছি, যদি তোমাদের এই বিয়েতে কোনো আপত্তি থাকে তাহলে তাহলে তো হয়েই গেল, তুই তো বলেই দিয়েছিস। ঠিক আছে, আমি না হয় ওর ভাইয়ের জন্য একটা কাজের লোকের বন্দোবস্ত করে দেব, কিন্তু এই বাড়িতে ওকে আনা যাবে না। আর এতে যদি ও রাজি না থাকে, তাহলে আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এটা তুই ওকে স্পষ্ট জানিয়ে দিস। কিন্তু বাবা, আমি যে কমলিনীকে ভালোবাসি। তোকে শেষবারের মতন বলছি, তুই ওকে বিয়ে কর, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওরই ওই বিকলাঙ্গ ভাইকে এই বাড়িতে আনা চলবে না। আর তুই যদি আমাদের কাজ করেছিস, তাহলে আমি তোকে ত্যায্য পুত্র করে দেব। তুমি কি বলছো? কি তোমার মাথা ঠিক আছে? আমি যা বলছি একদম ঠিক বলছি। চলে এসো লক্ষ্মী। কথাগুলো বলে রামচরণ বাবু ও লক্ষ্মী অর্জুনের ঘর ছেড়ে বেরিয়ে এলে অর্জুন কপালে হাত দিয়ে পুনরায় ভবিষ্যৎ ভাবনায় মগ্ন হয়ে পড়ল। নদীর পাড়ে গিয়ে অর্জুন দেখল তার আসার অনেক আগেই কমলিনী তার জন্য অপেক্ষা করছে। তার মুখে একটা চওড়া হাসি। কতক্ষণ এলে? খুব বেশিক্ষণ হয়নি। আজ আমি একটা ভালো খবর দেব তোমাকে। বলো। জানো, গতকাল রাতে বাবা ফিরে এসেছে। বাহ, এ তো বেশ ভালো খবর। তাহলে কি আমরা আগামীকাল তোমাদের বাড়ি? নিশ্চয়ই, এসো না, বাবাও থাকবে, সব কথাবার্তা হয়ে যাবে ভালো। তবে শোনো কমলিনী, তোমাকে একটা কথা আমার বলার আছে। দেখো, আমি তোমার প্রস্তাবটা আমার বাড়িতে আমার মা বাবাকে বলেছিলাম, কিন্তু এই তাদের কারোরই সে ব্যাপারে মত নেই। মত নেই মানে? আমি কিছু বুঝলাম না। মানে আমার বাবা মা চান না তোমার ভাই বিয়ের পরে আমাদের সাথে থাকুক, কিন্তু ওনারা বলেছেন যে তোমার ভাইয়ের জন্য তারা একটা কাজের লোকের বন্দোবস্ত করে দেবেন, আর যে তোমার ভাইয়ের দেখাশুনো করবে। ও তাই বলো? কি হলো, হাসলে যে তুমি? আমি তোমাকে আগেও একটা কথা বলেছি, কমল শুধু আমার ভাই নয়, ও আমার ছেলে। সারা দিন শুধু ভাই ভাই আর ভাই। এই কিসের এত টান তোমার ওই বিকলাঙ্গ ভাইয়ের প্রতি? কদিন বাঁচবে তার ঠিক নেই, ওই ভাইয়ের জন্য একেবারে জলে দুধলে উঠছে। আরে বোঝার চেষ্টা করো, তুমি তোমার ওই ভাইয়ের জন্য তোমার নিজের জীবনটা কেন নষ্ট করবে? ছি অর্জুন, ছি, তুমি এ কথা বলবে আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করিনি। মা মারা যাওয়ার পর ওকে আমি একার হাতে মানুষ করেছি। ও শুধু আমার ভাই নয়, ও আমার নিজের ছেলে, তাই ওর জন্য সব কিছু ত্যাগ করতে পারি আমি। এই কথাটা তুমি আগের দিনও আমাকে বললে,
তুমি কি ত্যাগ করার কথা বলছো বলো তো? আমার শুধু এটা ভেবে খারাপ লাগছে যে আমি এতগুলো বছর একটা ভুল মানুষকে ভালোবেসেছি, যার একজন মানুষ হয়ে একজন অন্য মানুষের প্রতি ন্যূনতম সহানুভূতিটুকুও নেই। এই এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? হ্যাঁ, পারলাম। তুমি যদি স্বার্থপরের মতন এই কথাগুলো বলতে পারো, তাহলে আমার মনে হয় না আমি কথাগুলো বলে কোনো ভুল করেছি। আরে তোমার তো আমার পরিবারের উপরে কৃতজ্ঞ থাকা উচিত যে তারা তোমার বাবা আর ভাইয়ের কথা মাথায় রেখে বলেছে যে তোমার ভাইয়ের জন্য একটা কাজের লোকের বন্দোবস্ত করে দেবে, যে তোমার ভাইয়ের সব কাজ করবে। কিন্তু কিন্তু সেটাও তোমার পছন্দ নয়। ধন্যবাদ। আমি ভুল মানুষ চিনেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো তুমি আমাকে বুঝবে, কিন্তু না। ভাই বিকলাঙ্গ হতে পারে, কিন্তু আমি চাই না ও কারোর দয়ার পাত্র হয়ে নিজের বাকি জীবনটা অতিবাহিত করুক। আমি তোমাকে ভালোবাসি, নিজের বাকি জীবনটা তোমার সাথেই কাটাতে চাই, তাতে তাতে আমার পরিবারের কোনো আপত্তি নেই। কিন্তু কিন্তু আমার পরিবারের অমতে আমি তোমার এই বিকলাঙ্গ ভাইকে আমাদের সঙ্গে রাখতে পারবো না। আর যদি আমি এমনটা করি তাহলে আমার বাবা আমাকে ত্যায্যপুত্র করবে। ও আচ্ছা, ঠিক আছে। আমাকে তোমায় বিয়ে করতে হবে না। আজ থেকে আমাদের সব সম্পর্ক শেষ। তাহলে এটাই হলো তোমার আসল কথা? আমি তোমার জন্য আমার ভাইকে ছাড়তে পারবো না। তুমি কি বলছো তুমি জানো? কথাগুলো আমি সজ্ঞানে বলছি। আজকের পর থেকে আমার সাথে আর কোনো রকম যোগাযোগ করার তুমি চেষ্টা করবে না। তুমি তুমি তোমার এই পাগল বিকলাঙ্গ ভাইটার জন্য আমার সাথে এলে না? খবরদার, তুমি আমার ভাইকে পাগল বলবে না। পাগলকে পাগল বলবো না তো কি বলবো? খুব ভুল করলে, এর ফল তোমাকে পেতে হবে। এ তুমি কি করছো বাবা? কি করছি মানে? দেখতে পাচ্ছিস না তোর ভাইয়ের সারা শরীরে হলুদ সিঁদুরের প্রলেপ দিচ্ছি। এসব কেন করছো তুমি? ভাইয়ের তো কষ্ট হচ্ছে। যাতে কষ্ট না হয় সেই জন্যই করছি রে মা। দেখবি তোর ভাই ধীরে ধীরে একদম সুস্থ হয়ে যাবে। আমার বিশ্বাস 8-10 বছরের মধ্যেই হাঁটতে চলতে পারবে। এই তো আগে তোর পাটা টানতে পর্যন্ত পারতো না, এখন পাটা টানতেও পারছে। দেখ 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 দেখ। আমি তোমাকে আর কতবার বলবো বাবা, এসব করে কিছু লাভ হবে না। যে পথটা সহজ তুমি সেই পথ অনুসরণ না করে এই সমস্ত কাজ করে সময় অপচয় করছো। তো কি বলতে চাইছিস তুই? বোঝার চেষ্টা করো বাবা। যদি ভাইয়ের উঠে দাঁড়াতে আরো 10 বছর লেগে যায়, তাহলে ওর বাকি জীবনটায় আর কিছু থাকবে? এই দুনিয়ায় দুরকম পন্থা রয়েছে, একটা খারাপ একটা ভালো। এই বইতে তন্ত্র সাধনার এমন অনেক কিছু পদ্ধতি রয়েছে যার দ্বারা আমি তোর ভাইকে ঠিক করে দিতে পারি, কিন্তু সে পথ বড়ই ক্ষতিকর। সে যতই ক্ষতিকর হোক, তাহলে তুমি যখন ভাইকে ঠিক করতে পারবে তা সত্ত্বেও কেন করছো না? তার জন্য আমাকে নরবলি দিতে হবে। একটা নয়, 10-10টা তরতাজা মানুষকে আমায় বলি দিতে হবে। আমি একটা মানুষকে ঠিক করার জন্য 10টা নিরপরাধ মানুষকে হত্যা করতে পারবো না। তাতে যদি আমার ছেলে বিকলাঙ্গ থাকে তবে আমি সেটা ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নেব। মাঝে অতিবাহিত হয়েছে দীর্ঘ 5টা বছর। অর্জুন তার প্রিয় কমলিনীকে ত্যাগ করে বাড়ির পছন্দে অন্য কাউকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেয়। সবটা বেশ ভালোই চলছিল, কিন্তু অদৃষ্টের ফেরে অর্জুনের স্ত্রী গর্ভাবস্থাতেই মারা যায়। সেই মৃত্যুর কারণ অনুসন্ধান করেও লাভ হয়নি। তার স্ত্রীর মৃত্যুর পর অর্জুন পুরোপুরি ভেঙে পড়ে। তার বাড়ির লোক তাকে পুনরায় বিয়ে দেওয়ার চেষ্টা করলেও তাতে অবশ্য খুব একটা লাভ হয়নি। এরপর সে তার কাজের জন্য চলে যায় শহরে। বিগত অনেক কিছু পাল্টে গেলেও সে নিজের মন থেকে তখনও কমলিনীর নাম মুছে ফেলতে পারেনি। চোখের সামনে নিজের প্রাক্তন প্রেমিকাকে দেখে তার সামনে ভেসে উঠেছিল অতীতের সেই সোনালি তিক্ততায় মোড়া দিনগুলি। অতীতের স্মৃতি রোমন্থন করতে করতে নিজের অজান্তেই কখন অর্জুনের চোখে জল এসে গিয়েছে সে বুঝতেই পারেনি। আচমকা মাঝি ভাইয়ের হেঁড়ে গলার ডাক শুনে তন্দ্রা ফেরে অর্জুনের। কথা ও কথা কথা আপনার ঘাট আইসা পড়েছে, তাড়াতাড়ি নেমে আসেন। হুম হুম
তাহলে কি কমলিনী আমায় দেখতে পায়নি? কিন্তু আমি তো ওর সামনেই বসেছিলাম, নাকি দেখেও না দেখার ভান করে চলে গেল? এবার কি দেখবো, যদি কিছু মনে করে। এসব নানাবিধ প্রশ্ন আর চিন্তার দোলা চলে অর্জুন হাঁপিয়ে উঠল। সে দেখল পাড় থেকে উঠে তার কমলিনী মেঠো পথ ধরে হাঁটতে শুরু করলো। কিন্তু অবশেষে সব প্রশ্ন মান অভিমানকে লাজ শরমের তোয়াক্কা না করে নিজের প্রাক্তনের সাথে একটি বার কথা বলার জন্য সে উদ্গ্রীব হয়ে তার পিছু পিছু চলতে শুরু করলো। না 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 না, এ কি করছি আমি? এতগুলো বছর পেরিয়ে গেছে, যেখানে আজ আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এইভাবে ওর পিছু নেওয়াটা মোটেও ঠিক না। কিন্তু আজ এতগুলো বছর পর ওর সঙ্গে দেখা, একটু কথা না বলে চলে যাব? কিন্তু এবার সে সাহস সঞ্চয় করে কমলিনী বলে ডাক দিতেই কমলিনী পিছন ফিরে তার দিকে তাকাতেই যেন স্থির হয়ে গেল অর্জুন। এ কি, তুমি এখানে? হ্যাঁ, না আসলে হ্যাঁ, সেটাই তো জানতে চাইছি। এভাবে তুমি আমার পিছু নেওয়ার কারণ কি? না না, তুমি আমাকে ভুল বুঝো না কমলিনী। আসলে এতগুলো বছর পরে তোমাকে দেখলাম, তাই তোমার সঙ্গে একটিবার কথা বলার লোকটা সামলাতে পারলাম না। ঠিক আছে। কেমন আছো? ভালো। আমি তো শুনেছিলাম তোমার বিয়ে হয়ে গেছে, কিন্তু তোমার স্মৃতিতে সিঁদুর, হাতে শাঁখা পলা কিছুই। সেসব কথা থাক, তুমি এদিকে। আসলে তোমার নৌকায় দেখার পরে সব পুরনো কথাগুলো মনে পড়ছিল, তাই সেই সব কথা ভাবতে ভাবতে আমাকে যে খেয়াঘাটে নামতে হতো সেটা বেমালুম ভুলে গিয়েছিলাম। আচ্ছা। আসলে আমি অনেক বছর পরে শহর থেকে ফিরছিলাম। বাহ, ভালো কথা। এই কথায় কথায় দেরি হয়ে গেছে। এই সন্ধ্যায় আর নৌকা পাওয়া যাবে বলে মনে হয় না। এখন আমি কি করে বাড়ি ফিরবো সেটাই হলো কথা। সে কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ইয়ে, যদি তুমি কিছু মনে না করো তাহলে তোমার সঙ্গে আজকের রাতটা, তো তোমার যদি আপত্তি না থাকে তাহলে। ঠিক আছে, এসো। বলে না তো যে বিয়ে করেছো কিনা? বিয়ে আর আমি? না না, এ জীবনে আর ও পথে পা বাড়াইনি। ও, কেন? সবাই আমাকে বিয়ে করতে চায় ঠিকই, কিন্তু আমার ভাইয়ের দায়িত্ব কেউ নিতে চায় না, তাই আর এ জন্মে বিয়ে করা হলো না। কিন্তু তুমি তো। হ্যাঁ, আমি বিয়ে করেছিলাম ঠিকই, তবে সুখ বোধ হয় আমার কপালে লেখা ছিল না। হঠাৎ এ কথা বলছো যে? বিয়ের পরে মোটের উপর ভালোই ছিলাম, কিন্তু ওই যে কথা আছে না যে অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়, আমার অবস্থাও ঠিক ওই রকমই হলো। আমার স্ত্রী গর্ভাবস্থায় মারা যায়। কি বলছো তুমি? ওই তো আমার বাড়ি চলে এসেছে। তোমার বাবাকে দেখছি না। বাবা, সে তো প্রায় বছর দুয়েক হলো বাড়ি ফেরেনি। যাই হোক, তোমার ভাইকে যেমন দেখেছিলাম 5 বছর আগে, এখন তার চেয়েও ভালোই আছে। হ্যাঁ, আগের চেয়ে ও এখন অনেকটাই সুস্থ। আচ্ছা কমলিনী, ভীষণ জল পিপাসা পেয়েছে, একটু জল। হ্যাঁ, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আনছি। হ্যাঁ হ্যাঁ। কথা শেষ করে কমলিনী জল আনতে হেঁসেলের দিকে এগিয়ে গেল, আর কমলের মুখে ফুটে উঠল একটা বিকৃত হাসি। অবশ্য অর্জুন কোনো দৃষ্টিপাত না করে নিজের মনে বিড়বিড় করতে লাগলো। আমাদের দেখা হওয়াটা কি নিতান্তই কোনো কাকতালীয় ঘটনা? আমাকে এত ভালোবাসতো, তাও আমি স্বার্থপরের মতন চন্দনাকে বিয়ে করেছিলাম, তাই হয়তো জীবনে সুখ পেলাম না। আমার শেষ ঠিকানা বোধহয় ওর কাছেই লেখা ছিল। ও তো বিয়ে করেনি। এখন অবশ্য আমাদের দুজনের অবস্থাই এক, আমরা দুজনেই একা। আমি যদি ওকে বিয়ে করতে চাই, ও কি রাজি হবে? আমি ওর ভাইয়ের দায়িত্ব নিতেও। এই নাও তোমার জল। এতক্ষণ কি বিড়বিড় করছিলে? হ্যাঁ, ও তুমি? হ্যাঁ হ্যাঁ, দাও। বললে না তো কি ভাবছিলে? আমি ভাবছিলাম যে বাবা, মাথাটা পর্যন্ত ঝিমঝিম করছে। ও, চারদিক অন্ধকার হয়ে আসছে। এই,
এই তুমি 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 আমার জলে কথাটা আর শেষ করতে পারল না অর্জুন। তার আগেই লুটিয়ে পড়ল মেঝেতে, আর সাথে সাথে কমলিনীর মুখে ফুটে উঠল একটা ক্রূর হাসি। কি তুমি আমাকে আমাকে বেঁধে রেখেছো কেন? খুলে দাও আমাকে। ও আমি তো এতক্ষণ তোমার জ্ঞান ফেরার অপেক্ষা করছিলাম, কিন্তু তোমাকে তো খুলে দেওয়ার জন্য আমি বেঁধে রাখিনি অর্জুন। হ্যাঁ, এই কি চাও তুমি? তেমন বিশেষ কিছু চাই না, শুধু তোমার প্রাণটুকু চাই আমার ভাইয়ের জন্য। মানেটা খুবই সহজ অর্জুন। আমি এতদিনে 9 জন মানুষকে বলি দিয়েছি, আর প্রয়োজন মাত্র একটা বলির। আর তারপরেই আমি তন্ত্র সাধনার মাধ্যমে আমার ভাইকে আবার সুস্থ করে তুলব। সমস্যাটা হলো অন্য জায়গায়। এতগুলো মানুষ মারা যাওয়ার পরে গ্রামের মানুষ সন্দেহ করতে শুরু করে, বের হতো না। তাই আজ রাতে আমি মানুষের সন্ধানে বেরিয়েছিলাম, যদি কাউকে পাওয়া যায়। ঠিক তখনই আমি তোমাকে দেখলাম। আমার আর শিকার খুঁজতে হয়নি, তুমি নিজেই আমার শিকার হতে এখানে এলে। হ্যাঁ, এবার আমার ভাই আবার হাঁটতে পারবে, কথা বলতে পারবে। এর চেয়ে বেশি আর কি চাই? এই তুমি তুমি তোমার ভাইকে সুস্থ করার জন্য 9 জন নিরপরাধ মানুষকে? আমি আমার ভাইকে সুস্থ করার জন্য একটা কেন, 1000টা প্রাণের বলি দিতে পারি, তাতে আমার একবারও হাত কাঁপবে না। তুমি মানসিকভাবে অসুস্থ, তোমার চিকিৎসার প্রয়োজন। আমার চিকিৎসার চেয়ে এখন তোমার প্রাণটা আমার বেশি প্রয়োজন। ওটা তাড়াতাড়ি দিয়ে দাও না, তাহলে তো আমার ভাইটা সুস্থ হয়ে উঠবে। তুমি বদ্ধ উন্মাদ হয়ে গেছো কমলিনী। এইভাবে কেউ কোনোদিন সুস্থ হতে পারেনি, তোমার ভাইও পারবে না। আমাকে ছেড়ে দাও আমাকে। মরার জন্য এত ছটফট করছো কেন? মরতে তোমাকে হবেই। তার আগে কয়েকটা কথা তোমাকে বলা হয়নি। তোমার মনে আছে কিনা জানি না, তোমার বউ যখন গর্ভাবস্থায় মারা গিয়েছিল, তখন তার বুকের কাছে মনে আছে একটা গভীর ক্ষত আমি দেখেছিলাম। তোমার বউকে আমি মেরেছিলাম আমার তন্ত্র সাধনার মাধ্যমে। যেখানে আমি সারা জীবন কষ্ট করব, সেখানে তুমি স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে ঘর করবে, এটা মেনে নিতে আমি পারলাম না। তাই তোমার সন্তান তোমার স্ত্রীর গর্ভে থাকাকালীন তাকে আমি মেরে ফেলি। আমার ভাবতে ঘেন্না হচ্ছে যে একটা সময় আমি তোমাকে ভালোবেসেছিলাম। আমিও খুব কষ্ট পেয়েছিলাম জানো, যেদিন তুমি আমাকে বললে আমার ভাই পাগল। তারপরে আমার ভালোবাসা ভুলে তুমি অন্য কাউকে বিয়ে করলে। সেদিন আমি ঠিক করে নিয়েছিলাম, তোমার বংশ আমি নির্বংশ করে ছাড়বো। তুমি এতটা নিষ্ঠুর হতে পারলে? পারলাম। তোমাকে মারতে আমার খারাপ লাগবে? হাজার হোক, একটা সময় তোমার সাথে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু যাই হোক অর্জুন, এবার তোমাকে মরতে হবে। না 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 না, তুমি ছেড়ে দাও আমাকে। ক্ষমা করো অর্জুন, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। এবার তোমাকে মরতে হবে। তোমার দেহের প্রতিটা অংশ টুকরো টুকরো করে কেটে আমি আগুনে আহুতি দেব। বাবা, তুমি এখানে? আমি তোকে অনেক দিন ধরেই সন্দেহ করছিলাম কমলিনী। গ্রামের পর গ্রাম থেকে মানুষ গায়েব হয়ে যাচ্ছে, আমি জানতুম তুই এই কাজ করছিস। পালা পালা বাবা, শিগগির পালা এখান থেকে। না বাবা, থামো। তুমি আমার ভাইকে নিয়ে যেতে পারো না। আর একটা মাত্র বলি, একটা মাত্র। আমি তোকে আর একটা নিরপরাধ মানুষের বলি দিতে দেব না। কি হচ্ছে ভেতরে? আপনি ওকে এভাবে? আর উপায় ছিল না বাবা,
আমি অনেক দিন ধরেই বুঝতে পেরেছিলাম আশেপাশের গ্রামে একের পর এক মানুষ কেন উধাও হয়ে যাচ্ছে। প্রথমে সন্দেহ হলেও পরে নিশ্চিন্ত হলাম যে এই কাজ কমলিনীর। কিন্তু কেন? ও আমার সেই পুঁথি চুরি করে গোপন বিদ্যা জেনে ফেলেছিল, যা দিয়ে সে তার ভাইকে সুস্থ করে তুলতে পারবে। সেই বিদ্যা দিয়ে আমিও করতে পারতুম, কিন্তু আমি করিনি। আমি আমার ছেলেকে সুস্থ করার জন্য অন্য মায়েদের কোল খালি করতে চাইনি। তাতে আমার বিন্দুমাত্র আক্ষেপ ছিল না। আমার ছেলেটা সারা জীবন একদম বিকলাঙ্গ হিসেবে থেকে যাবে, এই বিষয়ে আমার কোনো আক্ষেপ ছিল না। আমি ওকে সৎ পথে সুস্থ করতে চেয়েছিলাম, কিন্তু আজ এই পরিস্থিতি শুধুমাত্র আমার জন্য না বাবা, আজ মেয়েটা নিজের পাপের শাস্তি পেয়েছে। না হলে আজ তোমাকে বলি দিয়ে নিজের আকাঙ্ক্ষা পূরণ করত। কমলিনী যে পথে হাঁটছিল তার পরিণতি সেটাই হবার ছিল বাবা। সেদিন যদি আমি কমলিনীকে বিয়ে করতাম আর তার সাথে তার ভাইয়ের দায়িত্ব নিতে রাজি হতাম, হয়তো আজ এই দিনটা দেখতে হতো না, হয়তো এতগুলো মানুষের প্রাণ যেত না। তুমি নিজেকে দোষ দিও না, এতে তোমার কোনো ভুল নেই। কমলিনীর মা ওর জন্মের পরেই মারা গেল, ছেলেটাও এরকম হলো। আসলে আমার অদৃষ্ট মন্দ, নিজের তন্ত্র সাধনার জন্য না পেরেছি, কোনোদিন ছেলেটার প্রতি বাবার দায়িত্ব পালন করতে না পেরেছি, মেয়েটাকে মানুষ করতে। যাই হোক, তুমি ভালো থেকো বাবা। দয়া করে এই গ্রামে আর কোনোদিন ফিরে এসো না।